সেই হচ্ছে সার্বিক বিষয় আমি কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি সার্জি সালাম ভাইয়াকে। কেন্দ্রীয় ভাই স্লোগানের রাজনীতি বন্ধ করে না। 1971 পরে আবার একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে 2024 সালে এই বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে যে দ্বিতীয় স্বাধীনতা এসেছে, এই স্বাধীনতা সংগ্রামের যদি 64টি সেক্টর থাকে, একটি সেক্টরের সংগ্রামী সেক্টর কমান্ডার কিংবা যোদ্ধারা আজ আমার সামনে। সেই জায়গা থেকে আপনাদের প্রতি সশ্রদ্ধ সংগ্রামী শুভেচ্ছা। আমাদের জায়গা থেকে মনে হয়েছে যে আপনাদের সাথে আমাদের এই যে কমিউনিকেশন, এটা খুব বেশি হওয়া প্রয়োজন। কেন প্রয়োজন আসলে? কারণ বর্তমান তরুণ প্রজন্ম, তরুণ সমাজ কি ভাবছে সে বিষয়গুলো নিয়ে সামনাসামনি কথা না হলে আমাদের মাঝখানে কিছু স্বার্থ হাসিলকারী ব্যক্তি, কিছু তৃতীয় পক্ষ এমন একটি দেয়াল সৃষ্টি করে যে দেয়ালটি আসলে আমাদের মাঝে একটি বিভেদ তৈরি করে। আমরা চাই এই যে বিভেদটি, সেই বিভেদটি খুঁজে যান। সেই জায়গা থেকে আমরা কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে খোলামেলা কথা বলতে চাই। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি এবং বিশ্বাস করি যে অপরাধী সে অপরাধী, সে যে দলেরই হোক না কেন, সে যেই জবেরই হোক না কেন, সে যে ধর্মেরই হোক না কেন, সে যে পেশারই হোক না কেন। কোনো একজন পুলিশ যদি আইনের বাইরে গিয়ে অতি উৎসাহী হয়ে ফ্যাসিস্ট সরকারের তোষামোদি করতে গিয়ে আমার ছাত্র জনতার উপরে গুলি চালায়, হামলা করে, রক্তাক্ত করে, তাহলে সে পুলিশ হোক, পুলিশের অফিসার হোক, আর যেই হোক না কেন, তার বিচার এই বাংলায় হতেই হবে। একইভাবে আমরা আমাদের জায়গা থেকে এটিও বিশ্বাস করি যে বিগত 16 বছরে আমরা যে বিষয়গুলো দেখেছি, ক্ষমতাসীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগ বাদ দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে এক প্রকার নির্যাতন, নিষ্পেষণ এবং নিপীড়ন করেছে। থানায় পুলিশের পিছনে ঘুরতে হয়েছে, টাকা নিয়ে কোর্টে যেতে হয়েছে, আদালতে চক্কর কাটতে হয়েছে, রিমান্ডের পর রিমান্ড হয়েছে, জামিন অসংখ্যবার নামঞ্জুর হয়েছে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে, নির্দিষ্ট কোনো পোশাক পরলে তাকে ট্যাগ দেওয়া হয়েছে। এই যে কাজগুলো করা হয়েছে, এই কাজগুলো কি আমরা সমর্থন করেছিলাম? এই কাজগুলো যদি আমরা তখন সমর্থন না করে থাকি, তাহলে আজকে ছাত্র জনতার এত বড় একটি অভ্যুত্থানের পরে আমরা কি একই কাজগুলো অন্য কোনো ফর্মে, অন্য কোনো ফর্মেটে সমর্থন করতে পারি? যদি আমরা এই কাজটি করি, তাহলে এই ছাত্র জনতার অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটটি একদম শুরুতেই বিনষ্ট হয়ে যায়। আপনি একটা জিনিস সবসময় আমাদের মনে রাখতে হবে, জিনিসটি হচ্ছে এই 16 বছরে কেন হঠাৎ করে সকল ছাত্র জনতা অল্প কিছু স্টুডেন্টের বিভিন্ন কর্মসূচিতে জীবন বাজি রেখে রাস্তায় নেমে পড়ল? কারণ এগুলো হচ্ছে 16 বছরের জমানো ক্ষোভ। আপনি এই সরকারের প্রত্যেকটি সিস্টেমের যেই জায়গায় যান না কেন, আপনাকে কোনো না কোনো ভাবে ক্ষমতার অপব্যবহারের শিকার হতে হয়েছে, কোনো না কোনো ভাবে আপনার যেটি ন্যায্য পাওনা সেটি আপনি পাননি, কোনো না কোনো ভাবে টাকা দিয়ে কাজ করতে হয়েছে,
কোনো না কোনোভাবে তাদের মামা খালুর বলে আপনার যৌক্তিক যে অধিকারটি সেটি আপনি পাননি। 16 বছরে এই যে সামগ্রিক একটি ক্ষোভ তৈরি হয়েছে, এর ফলে আমাদের ছাত্র জনতার এই অভ্যুত্থানটি সংঘটিত হয়েছে। আপনি ঢাকার হাসপাতালগুলোতে যান, আপনি দেখবেন আমার অসংখ্য স্কুলের ভাই ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, এইচএসসি লেভেলে পড়ে, একটা হাত নেই, দুইটা হাত নেই, একটা পা নেই, দুইটা পা নেই, দুইটা চোখ নেই। সে জানে সে এই পৃথিবীর আলো আর কোনোদিন দেখতে পাবে না, কিন্তু যখন সে এটি বুঝতে পারে যে তার এই প্রতিদানে, তার এই দানের মাধ্যমে এই দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনার বিদায় হয়েছে, পতন হয়েছে, দেশ ছাড়তে বাধ্য হয়েছে, তখন সে তার ওই কষ্টের মুখে যে চওড়া একটি হাসি দেয়, সেটি হচ্ছে আমাদের এই স্পিরিটের মূল্য। সবচেয়ে বড় কথাটি হচ্ছে, আমরা যদি ওই যে আমাদের জীবনগুলো 1000 থেকে 2000-এর মতো ভাই যারা তাদের জীবন নিয়ে চলে গিয়েছে, ওই ভাইদের যে পরিবার, প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি মানুষ এটার জন্য কিন্তু সারা জীবন সাফার করবে। আমি তাকে যত সহযোগিতা করি না কেন, তার একজন সন্তান কিংবা তার একজন হাজবেন্ডের অভাব পৃথিবীর কেউ কোনোদিন পূরণ করে দিতে পারবে? কোনোদিনও সম্ভব না। সেই জায়গা থেকে এই যে এত বড় একটি ত্যাগ, এত বড় একটি তাদের জায়গা থেকে দেশের স্বার্থে প্রতিদান, এটির জন্য আমরা যদি এখন এসে আমাদের দায়িত্বটি পালন না করতে পারি, তাহলে দিন শেষে সবচেয়ে বড় এই ক্ষেত্রটির জন্য দায়ী এবং সবচেয়ে বড় লজ্জিত হতে হবে আমাদের, এবং ইতিহাসে আমাদেরকে ঠিক ওইভাবেই স্মরণ করা হবে যে এত প্রাণের বিনিময়ে আমাদেরকে যে দ্বিতীয় স্বাধীনতা আমাদের ভাইরা এবং বোনেরা দিয়ে গিয়েছে, আমরা এতটাই অযোগ্য ছিলাম যে আমরা সেটি রক্ষা করতে পারিনি। সেই জায়গা থেকে আমাদের যে তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মের বিশেষ কিছু দায়িত্ব রয়েছে। দায়িত্বটি হচ্ছে, আজকে আপনি আপনার চারপাশে তাকান, আপনি দেখতে পাবেন আমার একজন ভাই শহীদ হয়েছে, হয়তো তার জন্য একটি মামলা করা হয়েছে, কিন্তু এই মামলায় এখন একটা টাকার ব্যবসা শুরু হয়েছে। আপনি দেখতে পাবেন ওই মামলায় অনেক নির্দোষ মানুষের নাম দেওয়া হচ্ছে এবং টাকা নিয়ে ওই নামগুলো কাটা হচ্ছে। আবার এই টাকা নেওয়ার জন্য অসংখ্য নাম সেখানে ইনক্লুড করা হচ্ছে। সেটি যেই করুক না কেন, যেই দলেরই অনুসারী হোক না কেন, আমাদের অবশ্যই আমাদের জায়গা থেকে এটি প্রতিবাদ করতে হবে এবং তাদেরকে সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এই বয়কটটি করতে হবে যে যে স্পিরিটকে নিয়ে তরুণ প্রজন্ম এত বড় একটি আন্দোলন করেছে, ওই স্পিরিটটি আমরা এভাবে নষ্ট হতে দিতে পারি না। আমাদের আরো বিশেষ কিছু জায়গায় কথা বলতে হবে। দেখুন, এই যে আন্দোলনটি ছাত্রদের মাধ্যমে শুরু হয়েছিল, শেষ হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। এই আন্দোলনটি একটি সামাজিক আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, কিন্তু শেষ হয়েছে একটি ফ্যাসিস্ট সরকারের পতনের রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে। কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা আপনাদের সামনে স্পষ্ট করতে চাই, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তাটি হচ্ছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যারা রয়েছি, আমরা কোনো অথরিটিও নয়, আমরা কোনো ডিসিশন মেকার নয়, কোনো পলিসি মেকার নয়, কিন্তু আমরা কি আসলে যেই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এত বড় একটি অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্টি হয়েছে, আমাদের এটি নৈতিক এবং দায়িত্ববোধের জায়গা থেকে আমরা একটা প্রেশার গ্রুপ, যেই প্রেশার গ্রুপ আগামী রাষ্ট্র আমরা কিভাবে বিনির্মাণ করতে চাই সেই দাবিগুলো তুলে ধরবে। কেউ যদি আবারও পূর্বের সেই তথাকথিত যে প্রথাগুলো, রীতিনীতিগুলো আবার আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, আমরা একটি গ্রুপ হিসাবে সেগুলো যদি আবার আমাদের মানুষের চাহিদা মতো না হয়, আমরা স্ট্রংলি আমাদের ভয়েসটি রেইজ করবো, সেটির সাথে দ্বিমত পোষণ করবো। এখন সবচেয়ে বড় সমস্যাটি কোথায়? সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে, এখনো আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানের 2 মাস হয়নি, কিন্তু আমরা ছাত্র জনতা ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদ দিয়ে যখন সকল রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটালাম, তখন 2 মাস যেতে না যেতেই আমরা এখন নতুন একটি চিন্তা নিজেদেরকে আবিষ্কার করছি। সেটি হচ্ছে,
আমরা এই স্বাধীনতা রক্ষার চিন্তা বাদ দিয়ে আমরা আমাদের ব্যক্তিগত রাজনৈতিক উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে এতটাই বিভক্ত হয়ে গেছি যে আমরা এখন নিজেরা নিজেদের মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যখন ইতিহাস ঘাটবেন, এরকম বড় বড় বিপ্লব, অভ্যুত্থান, গণঅভ্যুত্থানের ইতিহাস ঘাটবেন, দেখবেন মাত্র 2 মাস নয়, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পরেও অসংখ্য প্রতিবিপ্লব হয়েছে। যে প্রতিবিপ্লবটি এত ব্যাপক আকারে হয়েছে যে ওই বিপ্লবের সমস্ত স্পিরিট, ওই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট সকল মানুষকে একদম সমূলে উৎপাদন করেছে পরের প্রতিবিপ্লবের মাধ্যমে। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা বারবার এটি বলি, সকল ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদ দিয়ে সকল রাজনৈতিক দলের, সকল ধর্মের, সকল মতের, সকল পেশার মানুষের আন্দোলন ছিল। কিন্তু এখনই যদি আমরা আমাদের রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে এরকম 1, 2, 3, 4, 5 অসংখ্য ভাগে বিভাজিত হয়ে যায়, বিশ্বাস করুন, ওই যে ফ্যাসিস্টের দোসররা যারা এখন দেশের প্রত্যেকটি কোণায় রয়েছে, গর্তে ঢুকে রয়েছে, তারা যখন দেখবে আপনি নিজেদের মধ্যে খামচা খামচিতে লিপ্ত হয়েছেন, তখন তারা এই সুযোগে ওই গর্ত থেকে বের হয়ে 2 সাইডের পিছন থেকে এমন ভাবে হামলা করবে যে আমাদের যে বিপ্লব, সেই বিপ্লব সমূলে ধ্বংস হয়ে যাবে। সেই জায়গা থেকে আমি জানি এখানে আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক আদর্শে বা মতাদর্শে বিশ্বাসী মানুষের উপস্থিত রয়েছেন। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ, যতদিন না দেশের স্থিতিশীল অবস্থায় এসে এই যে কাঠামোগুলো সেগুলো সংস্কার হয়ে সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটি সরকার বাংলাদেশে আসছে, জনগণের একটি সরকার বাংলাদেশে আসছে, আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করি একটি জাতীয় ঐক্যে, যে জাতীয় ঐক্যটি হবে সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকা, যেন যেই ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালিয়েছে তাদের দোসররা আবার ঐক্যবদ্ধ হয়ে আমাদের উপরে পাল্টা কোনো ছোবল না দিতে পারে। আমাদের জায়গা থেকে এই মানিকগঞ্জ নিয়ে কিছু অবজারভেশন আছে। আমাদের সামনে যে তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মের একটা অংশ, কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই জেলা থেকে শুরু করে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু কাজ করছে। আমরা সেই ডিসকাশন গুলো কেন করছি, এগুলোর বিশেষ প্রয়োজন রয়েছে। আমাদের বুঝতে হবে যে এগুলো তৈরি করার সিস্টেম, যেগুলো ইচ্ছাকৃত করা হচ্ছে কিন্তু আমরা মনে করছি যে না, এগুলো মনে অটোমেটিক হচ্ছে। যেমন একটি নির্দিষ্ট গোষ্ঠী, আমি বিশ্বাস করি তারা কোনো পলিটিক্যাল আদর্শ বিশ্বাসী না, তারা তাদের ব্যক্তি স্বার্থে বিশ্বাসী। তারা বিভিন্নভাবে বিভিন্ন পলিটিক্যাল প্ল্যাটফর্মকে ইউজ করে আপনার এই জেলা সহ বাকি জেলাগুলোতে মাদকের ব্যবসা শুরু করেছে। তারা কি কাজটি করছে আসলে? তারা এই মাদকের ব্যবসা করে অলরেডি তাদের একটি বিজনেস করছে। দ্বিতীয়ত, মাদকের সাথে সংশ্লিষ্ট কিন্তু একটি কমিউনিটি রয়েছে যারা এই মাদকের সাপ্লায়ার। এই যে সাপ্লায়ার যারা রয়েছে মাদকের, তারা যখন এটার সাথে জড়িত, তারা জানে এটি একটি অন্যায় কাজ। এই মানুষগুলো হয়তো অল্প সময়ের জন্য কিছু টাকা পায়, এই টাকা তো থাকে না, অসৎ পথের টাকা, হারাম টাকা, এই টাকা কোনোদিন থাকবে না, থাকেও না। ওই মানুষগুলো কখনো ভালো থাকেও না, তাদের পরিবারের সদস্য কখনো ভালো থাকেও না, সবসময় তারা অনিরাপত্তায় থাকে। এই মানুষগুলোকে তারা এই ব্যবসার মাধ্যমে সামান্য পরিমাণে কিছু টাকা দিয়ে হাতে রাখে এবং এই মানুষগুলা তাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে বাঁচার জন্য তখন ওই যে কতিপয় ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, সো-কল্ড যারা পলিটিশিয়ান, তাদের সাথে থাকতে বাধ্য হয়। সো তারা তাদের ফুড সোলজার হিসেবে তাদেরকে ইউজ করে। সো আলটিমেটলি দুইটা অলরেডি আমরা দুইটা স্টেক হোল্ডার পাচ্ছি। এক, তারা মাদকের বিজনেস করছে; 2, তারা তাদের কিছু ফুড সোলজার পাচ্ছে। তৃতীয় যে জায়গাটি, সেটি হচ্ছে তারা এই মাদকটি যখন আমাদের এই কিশোরদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, এই কিশোররা যখন সামান্য কিছু সময়ের একটা প্রশান্তি, সো-কল্ড প্রশান্তি, ডোপামিনের ডিটক্সের মাধ্যমে যখন এই তরুণরা মাদকের দিকে আসক্ত হয়ে পড়ছে, এই তরুণগুলোকে তারা বিভিন্নভাবে কিশোর গ্যাং হিসেবে ইউজ করছে। সো আলটিমেটলি লসটা আসলে কার হচ্ছে? তারা কিন্তু টিস্যুর মতো ব্যবহার করছে, যখন প্রয়োজন তখন। তারা আপনাকে জেলেও পাঠাবে, দেখবেন কিছুদিন পরে নিয়েও আসবে, আবার ইউজ করবে। কিন্তু আলটিমেটলি সাফারার কে? সাফারার ব্যক্তিগত জায়গা থেকে আপনি, সাফারার আপনার পরিবার,
সাফারার আপনার পরবর্তী জেনারেশন। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমরা তো জানিও না, আমাদের ভাই, আমাদের বোন, আশেপাশের অনেক সার্কেলের মানুষ এভাবে মাদকে আসক্ত হয়ে গিয়েছে। এই জায়গাটি থেকে আমাদের নিজেদের মধ্যে এই সচেতনতা আনার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। মাদকের বিষয়ে আপনাদেরকে একটু সচেতন হতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, পড়াশোনা। খুব কষ্ট লাগে, তাই না? মানে এই মুহূর্তে একটা বই নিয়ে 1 ঘন্টা বসে থাকার চেয়ে আমার মনে হয় 1 বছরের একটা গণ আন্দোলন করা ভালো। কি বলে? কিন্তু সবচেয়ে বড় কথা কি হচ্ছে, আমরা এত বড় একটি অভ্যুত্থান ঘটিয়ে ফেলেছি, এরপর তো আমাদের রাষ্ট্র কাঠামো গঠন করতে হবে। এখন আপনি একটা রাষ্ট্রকে যখন গঠন করতে যাবেন, তখন আপনার কি প্রয়োজন? আপনার কোয়ালিটিফুল কিছু মাইন্ড প্রয়োজন, কোয়ালিটিফুল কিছু পিপল প্রয়োজন। এবং এটা কিন্তু দীর্ঘমেয়াদী প্রসেস। আপনি 1 মাসের মধ্যে একটি অভ্যুত্থান ঘটিয়ে ফেলেছেন, কিন্তু এই রাষ্ট্র বিনির্মাণের জন্য হয়তো আপনার 1 যুগ লাগবে। এই 1 যুগে আপনার প্রত্যেকটি সেক্টরে আপনার কোয়ালিটিফুল পিপল লাগবে। সবচেয়ে বড় সমস্যা কি হচ্ছে, এই বাংলাদেশ সবচেয়ে বেশি বাইরের দেশের মানুষকে টাকা দেয় যে কয়েকটি সেক্টরে, ডলারে পে করে, নিজের যে রিজার্ভ সেটির ক্ষতি করে। তার মধ্যে একটি সেক্টর হচ্ছে বাইরে থেকে জনশক্তি এনে ডলারে তাদেরকে বেতন দেয়, এবং যার সবচেয়ে বেশি নিয়ে যায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। সেই জায়গা থেকে আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে, প্রথম অভ্যুত্থান ঘটানোর যে কাজটি সেটি আমরা করে ফেলেছি। এখন নিজেকে কোয়ালিটিফুল হিসেবে গড়ে তোলে, দেশ হোক, দেশের বাইরের হোক, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে কিংবা যে যার সেক্টরে সেরা প্রতিষ্ঠানগুলোতে নিজেদেরকে স্কিলফুল করে তোলা। আমরা অনেক হয়তো মনে করি এই যে আফগানিস্তানে যারা তালেবান বিভিন্ন মন্ত্রী রয়েছে, খালি বড় বড় জুব্বা আর টুপি পরে তারা মনে হয় মানে বড় বড় গান নিয়ে, রাইফেল নিয়ে শাসন করছে। আপনি তাদের ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখবেন, পৃথিবীর সেরা সেরা ইনস্টিটিউশন গুলো থেকে তার গ্রাজুয়েট একজন, পিএইচডি করা, পোস্ট ডক্টরেট করা। ফ্যাক্ট হচ্ছে, আপনি এরকম অভ্যুত্থান হয়তো আপনার বেশির জন্য করে ফেলতে পারবেন, কিন্তু আপনি যখন একটা দেশের কোয়ালিটির জায়গায় রেভলিউশন ঘটাতে যাবেন, তখন আপনার ওই কোয়ালিটিফুল মাইন্ড গুলো প্রয়োজন, যেটার জন্য আসলে আমাদের এই যে পড়াশোনা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে আপনাদের প্রতি অনুরোধ, এখন আমাদের পড়ার টেবিলে ফিরতে হবে। যখন প্রয়োজন আমরা আমাদের নৈতিক জায়গা থেকে হোক, আইনগত জায়গা থেকে হোক প্রতিবাদ জানাবো, কিন্তু আমরা যেন আমাদের পড়াশোনাটা ঠিক রাখি। আমি জানি আমরা অনেক কিছুই করব, সোশ্যাল মিডিয়া চালাবো, ফোনে কথা বলবো, আড্ডা দিব, গল্প করবো, স্পেশাল টাইম কাটাবো, ফাইন। কাউকে ডিমোটিভেট করা যাবে না, কারণ আপনারা তখন আমাদেরকে আবার পরিত্যাগ করতে পারেন। বাট রিয়েলিটি হচ্ছে, এই মুহূর্তে আপনার প্রধান কাজ স্টুডেন্ট অবস্থায় পড়াশোনা করা। সত্যি এটা সায়েন্টিস্ট আজকে কিংবা এখানে যারা রয়েছে এই মঞ্চে, এটার রিজন হচ্ছে তারা ওইরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছিল, যে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য স্কুল লেভেলে হোক, কলেজ লেভেলে হোক কিংবা বিশ্ববিদ্যালয় লেভেলে হোক, তাদেরকে পড়াশোনায় তাদের বেস্ট এফোর্টটি দিতে হয়েছে। এখানে যারা রয়েছে আসলে আপনি ঘাটেই একটু দেখবেন, তারা তাদের স্কুলের পাস বয়, তারা তাদের কলেজে বেস্ট রেজাল্ট করেছে, তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বেস্ট রেজাল্ট করেছে। তো আপনাদের উপরে ওই প্ল্যাটফর্মটিতে যেতে হবে যেন আপনার গুরুত্বপূর্ণ এই নেতৃত্বের জায়গাগুলোতে যেতে পারে। তো এই বিষয়টিতে আপনাদের প্রতি আমাদের একটি বিশেষ অনুরোধ থাকবে। আরেকটি জিনিস, বর্তমান তরুণ সমাজে 2টি বিষয়ের প্রচুর ঘাটতি। এক হচ্ছে নৈতিকতা, ইথিক্যাল যে জায়গাগুলো, আর এই যে মূল্যবোধের জায়গাগুলো। আমরা আমাদের সিনিয়র জুনিয়র যে একটা চেইন অফ কমান্ড বা রেসপেক্টের জায়গা বা স্নেহ করার জায়গা, এই জায়গায় একটা বিশাল ঘাটতি তৈরি হয়েছে। আমরা কোনো বিষয়ে দ্বিমত প্রকাশ করতেই পারি, কিন্তু একজন সিনিয়রের সাথে যখন দ্বিমত প্রকাশ করবো, আমাদের কথায় ওই মার্জিত ভাবটি থাকতে হবে, আমাদের আচরণে ওই রেসপেক্টই থাকতে হবে। সেম গোস ফর জুনিয়র। আমার একজন জুনিয়র বলে যা ইচ্ছা তাই বলবো, সবার সামনে গালি দিব, সবার সামনে বকা দিব, এটা আসলে হতে পারে না। সেই জায়গা থেকে আমাদের এই সম্পর্কের ব্যালেন্সটি হোক সেটা ফ্রেন্ড সার্কেলে, হোক সেটা পরিবারে, আমাদের মনে হয় এই সম্পর্কটি আর সুন্দর করা উচিত। আমরা আমাদের দূর দূরান্তের বন্ধুদেরকে ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানাই, কিন্তু আমার পাশের রুমে থাকা আমার বাবা মাকে এই জন্মদিনের শুভেচ্ছা জানাতে আমরা কুণ্ঠিত বোধ করি। এটাই রিয়েলিটি আসলে। তো এই জায়গা থেকে আমাদের যে পারিবারিক সম্পর্কগুলো, আমরা অনুরোধ করবো এই সম্পর্কগুলো আমাদের আরো সুন্দর করতে হবে।
এবং এটার জন্য আমার যে জায়গা থেকে মনে হয় আপনার যদি রিলিজিয়াস গ্রাউন্ড স্ট্রং হয়, এটি আপনাকে আরো বেশি স্ট্রং করে তুলবে এই বিষয়গুলো মেনটেন করে চলার জন্য। চাঁদাবাজি হোক, ক্ষমতার অপব্যবহার হোক, সিন্ডিকেট হোক, কিংবা যে কোনো জায়গায় নতুন কোনো অন্যায় হোক, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করবো, যে দলেরই হোক। ইভেন যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ করে, অবশ্যই আপনি আগে জাস্টিফাই করবেন নিউজটি সত্য কিনা। যদি সত্যি হয় আপনি তাকে প্রশ্ন করবেন, তার বিরুদ্ধে আপনার ভয়েস রেইজ করবেন। কিন্তু যে স্পিরিট নিয়ে আমার হাজার হাজার ভাই বোন জীবন দিয়েছে, এখনো হাজার হাজার হসপিটালে কাতরাচ্ছে, সেই স্পিরিট যেন নষ্ট না হয়, তাহলে ইতিহাসে আমাদেরকে কালপ্রিট হিসেবে দেখানো হবে। আর একটি জিনিস মনে রাখবো, আমরা কোনো অথরিটি নই। আমরা যদি কোনো পরিবর্তন করতে চাই, আমরা যেন আইনগতভাবে এগিয়ে যাই। আমাদের সামনে যে এগিয়ে চলা, সেই এগিয়ে চলার প্রথম সারির পথপ্রদর্শক হিসাবে আমি বিশ্বাস করি আমার এই মানিকগঞ্জের যারা আমার সামনে রয়েছেন, তারাই হবেন আগামী বাংলাদেশের কান্ডারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই স্লোগান দিয়ে শেষ করি। যে স্লোগান আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু করে শাহবাগের উন্মুক্ত মঞ্চ, অতঃপর বাংলাদেশের 64টি জেলা থেকে শুরু করে 495টি উপজেলার প্রত্যেকটি গ্রামে ছড়িয়ে পড়েছিল, সেই কয়েকটি স্লোগান দিয়ে আজকে আমাদের যে মত বিনিময় সভাকে আমরা শেষ করব। ধন্যবাদ। আমাদেরকে যারা সহযোগিতা করেছে, বিএনসিসি, বাংলাদেশ স্কাউট, রেড ক্রিসেন্ট সহ আজকে যারা নিজের এই জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করেছে, সকলকে অসংখ্য ধন্যবাদ।